এই যে ট্যাগিং নিয়ে কথা বলছিলাম যে ভারতের দালাল ফ্যাসিবাদের দোসর এখান থেকে আসলে কিভাবে বের হব ভারতের দালাল বলেছেন যারা তাদের আমরা অনেককেই শুনলাম ভারতের দালাল অন্যকে বলছে কিন্তু আমি কি বলবো আপনাকে আমি আজকেই এটা জানলাম আমরা যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক থাকার কথাটা তিনি বলেছেন এবং সব পক্ষের সাথে নিয়মিত যোগাযোগ আছে কিন্তু কারোর সাথে কথা হলেই কিন্তু আমরা বলা হচ্ছে ভারতের দালাল তার মানে আমরা তো এখান থেকে স্বীকারোক্তি দেখলাম যে সব পক্ষের সাথে নিয়মিত যোগাযোগ আছে তো কি মনে হয় সামান্তা শারমিন আসলে এই ট্যাগিং থেকে আমরা বের হতে পারছি না কেন ট্যাগিংয়ের তো আসলে একটা আদারাইজেশন আছে মানে যে ট্যাগিংটা করছে তার ইন্টেনশন হচ্ছে আমি যদি এই কথাটা ওকে বলি হি উইল বি কিলেবল অর শি উইল বি কিলেবল অর সামওয়াট আপনাকে বিব্রত হেনস্থা করার জন্য ওপেন ফর গ্র্যান্ডেড এটা করা হয় আর কি সো আমার কাছে মনে হয় যে এটার তো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই এটা তো বটম লাইন এটা দ্যাটস এটার মধ্যে কোনো কনফিউশন নাই এটা রাজনৈতিক উদ্দেশ্যের জন্যই আর হচ্ছে যে একটা অস্থিরতা তৈরি এবং এর মধ্যে যে এই ট্যাগিংটা করছে তার যে আদর্শ সেটাই যাতে প্রভাবশালী হয়ে ওঠে যেটা আমি প্রথমে বললাম যে যেহেতু মিডিয়া আসলে বেসিক্যালি একটা পিলার আর কি আমাদের পুরো স্টেটের অর্গানাইজেশনগুলোর মধ্যে মিডিয়া একটা পিলার সো সেই জায়গা থেকে আদর্শকে যেমন এটাকে তো আইএসএ বলে মানে হচ্ছে ইডিওলজিক্যাল স্টেট ফরমেশনের জায়গা থেকে এটা ইডিওলজিক্যাল জায়গাটা স্টেটের ইডিওলজিক্যাল জায়গাটা আসলে মিডিয়া পোর্ট্রে করে তো সেই জায়গা থেকে আসলে আদর্শিক জায়গায় যদি আমার ভিন্ন মতের বা ভিন্ন মত নাই এখানে আর কোনো ভিন্ন মত নাই দেখেন এখনো এই নির্বাচনেও আমরা দেখলাম যে একটা বাইনারি শেষ পর্যন্ত ক্রিয়েট হয়েই গেল আমরা এত বছর বাইনারিতে মানে পর্যদুস্ত হওয়ার পরেও জর্জরিত হওয়ার পরেও আমরা এই ইলেকশনে আটকে থাকলাম আমরা হ্যাঁ বাইনারিতে আটকে থাকলাম সো এখানে বাইনারি করার সুবিধাটা কি যে মানে যারা সুইং ভোটার তারা চিন্তা করতে থাকবে যে আমি আজকের আমার যে মতামত সেটা আসলে ইলেকশন দিন পর্যন্ত যাবে এরকম ভাবার কোনো কারণ নেই ইলেকশন দিন পর্যন্ত সে নানান ধরনের ফটোকার্ড নানান ধরনের ট্যাগিং নানান কিছু দেখে তার মতামত পরিবর্তনও করতে পারে সো এই বাইনারির মধ্যে যাওয়ার সুবিধাটা হচ্ছে নুয়ান্স নিয়ে এটা একটু খেয়াল করি যে নুয়ান্স নিয়ে আসলে ডিল করতে হয় না নুয়ান্স জিনিসটা কি নুয়ান্স তো হচ্ছে যে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে মাঝখানের যে গ্রে এরিয়া সেইটা হচ্ছে নুয়ান্স মানে আপনার যে এক ধরনের মতাদর্শ আর আরেক ধরনের মতাদর্শ দুই বোথ এন্ডে কাজ করতেছে কিন্তু মাঝখানে যে আসলে অনেক সত্য বিরাজমান এই বিষয়টাকে পুরোপুরি অ্যাভয়েড করে অগ্রাহ্য করে কাজ করাটাই আসলে এক ধরনের মানে নুয়ান্সকে অগ্রাহ্য করা সো আমার কাছে মনে হয় যে এটা যারা করছেন এটা আসলে পলিটিক্যাল বেনিফিটের জন্য করছেন নাথিং এলস এবং তার একদম পার্সোনাল থেকে তার দলীয় স্বার্থ সিদ্ধির জন্যই করছেন কিন্তু হ্যাভিং সেড দ্যাট যেমন ধরেন আওয়ামী লীগের দোসর এই কথাটা তো খুব পপুলার হয়েছে এখন এইটার জন্য পিছনে কারণটা কি কারণ আমরা শুরুতেই যে রিকনসিলিয়েশন কমিশন করার কথা ছিল সেটাকে আমরা এই দাবিটাকে পপুলারাইজ করতে পারিনি আমরা সকলে ঐকমত্য কমিশন নিয়ে এত ব্যস্ত আমাদেরকে করে ফেলা হয়েছে যে রিকনসিলিয়েশন কমিশন ছাড়া যে আমরা আসলে এই যে ট্যাগিং বা এই যে কাদেরকে রিকনসিলিয়েশনের কথা তো হলো কিন্তু কারা আসবে তারা যদি আগ্রহী না হয় তাহলে এই কমিশন করে কি লাভ হবে সেই আলাপটাও এসেছে মানে কমিশনে কারা চালাবে কারা চালাবে না মানে রিকনসিলিয়েশন তো করতে হবে কারোর সাথে যে পক্ষকে দরকার আপনি প্রস্তাব দিচ্ছেন তারা যদি রিকনসিলিয়েশনের জন্য প্রস্তুত না থাকে বা রাজি আমি বলছি যে এইটা রিসেন্ট আলাপ আপনি যেটা বলছেন আমি শুনেছি যে তারা কি কোনো ইয়ে করেছে মানে অনুতপ্ততা দেখিয়েছে আমি এইটা ধরেন অনুতপ্ততা দেখায় নেই এই বিষয়ে আমি এগ্রি করি কিন্তু আজকে 1.5 বছর পরে এসে এইটা কোনো যুক্তিযুক্ত কারণ হতে পারে না যে কোনো দেশে একটা বিপ্লব পরবর্তী সময় একটা অভ্যুত্থান পরবর্তী সময় অবশ্যই রিকনসিলিয়েশন কমিশন করতে হয় বিশেষ করে এই ম্যাসিভ কিলিং এর জায়গা থেকে অবশ্যই রিকনসিলিয়েশন কমিশন করতে হইতো কিন্তু সেই সময় এটা দুর্বলতা এটা কোনো জরুরি দাবি না এটা কোনো জনপ্রিয় দাবি ছিল না তখন মব করাটাই একটা স্টাইলে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে কিন্তু এই যে ধীরস্থিরভাবে একটা কিছু ডিল করা এইটা আসলে সামাজিকভাবে আমাদের জন্য এখনো গ্রহণযোগ্য রাজনৈতিক কালচার হিসেবে এটাকে গ্রহণযোগ্য মনে হয় না মনে হয় একটু অ্যাগ্রেসিভ হতে পারলে এটাকে রাজনীতি হচ্ছে